কেমন আছিস? ভালো। এবার বলো তো হঠাৎ আমাকে ডেকে পাঠালে কেন? তোর এই বিলাসদাকে তুই ভুলেই গেছিস, ডেকে না পাঠালে তো আসিসই না। এই তা হ্যাঁ শুনলাম এই ফুলকি নাকি বিদেশ থেকে পড়াশোনার সব পাঠ চুকিয়ে দিয়ে দেশে ফিরে এসেছে। হ্যাঁ, সে একদম মেম সাহেব, তাকে দেখে তুমি চিনতেই পারবে না। খুব বড় হয়ে গেছে নিশ্চয়ই। সে তো হবেই, সময় তো আর থেমে থাকে না। এই বুঝলে অপরাজিতা, এই এদের দুজনকে না বড্ড ছোট দেখেছি। এই সজল তখন ক্লাস 7 কি 8 হবে, আর ফুলকি ক্লাস 3 কি 4। হ্যাঁ, তখন আমি সব উচ্চ মাধ্যমিক পাস করে ওর বাবার কারখানাতে কাজে ঢুকেছি। হ্যাঁ, তুমি অল্প সময়ে বাবার কাছে চলে এসেছিলে। বাবা তোমাকে খুব বিশ্বাস করতো। শুধু তাই নয়, তোমাকে নিজের বড় ছেলের জায়গায় বসিয়েছে। তারপরে কারখানায় কাজ করতে করতে তুমি একদিন আমাদের বাড়ি কাজ করতে শুরু করলে। হ্যাঁ, তোদের দু ভাই বোনকে আমি সদর স্কুলে দিয়ে আসতাম, আবার নিয়ে আসতাম। আর বুঝলে এই ফুলকির খুব পেছনে লাগতাম আমি। কখনো চিমটি কেটে দিতাম, কখনো চুল টেনে দিতাম। আর ও না শয়তান শয়তান বলে আমাকে গালাগালি দিত। বিলাসদা, ও হ্যাঁ শোন, তোকে যে জন্য ডেকেছি, শুনেছি তুই নাকি কোনো একটা বিদেশি কোম্পানিতে কাজ করি, ওই কুরিয়ার সার্ভিসে কাজ করিস, ওই চিঠি বিলি করে কাজ করিস। ক টাকা পাইনি পাস? 7,500 টাকা। কেন বলো তো? আরে বলবো বলেই তো তোকে ডেকেছি। একটা সময় তোর বাবা আমাকে মানুষের মতো মানুষ করেছিল বলে আজকের এই জায়গাতে এসে পৌঁছে গেছে। কিন্তু আজকে তোর মা বাবা কেউ নেই। তোদের কথা আমি ভাববো না তো কে ভাববে বল? এ শালা বোনকে বেডরুমে নিয়ে জানার জন্য ভাইকে হেভি তেল লাগাচ্ছে। এই সবু কিছু বললি নাকি? না না, আপনি চালিয়ে যান। এই যা বলছিলাম শোন, স্কলারশিপের টাকায় তোর বোনকে নয় বিদেশে পড়াশোনার শিখিয়েছিস, কিন্তু এই স্কলারশিপের টাকায় তো বোনের বিয়ে দিতে পারবি না। কিন্তু কদিন পরে তোর বোনের বিয়ে দিতে হবে, তুই বিয়ে করে সংসার করবি। তা আজকের দিনে এই কটা টাকায় কি চলে বল? কিন্তু এছাড়া যে আমার কোনো উপায় নেই বিলাসদা। আমার মতো সাধারণ একটা গ্র্যাজুয়েট কমপ্লিট করা ছেলে। তা ঠিক। শোন, প্রতি মাসে আমি তোকে যদি 20,000 টাকা মাইনে দিই, তুই আমার কাছে কাজ করবি? এ তুমি কি বলছো বিলাসদা? স্বপ্ন দেখাচ্ছি না রে সজল, তোকে বাস্তবের রাস্তা দিয়ে হাঁটতে শেখাচ্ছি। এই অপরাজিতা, ইয়েস স্যার। তুমি সজলকে নিয়ে আমার অফিসে যাও, ম্যানেজার বাবুকে বলে একটা অ্যাপয়েন্টমেন্টটা তৈরি করে ওকে দিয়ে দাও। ওকে স্যার। কালকে থেকে আমার কারখানার নতুন সুপারভাইজারের পদে সজল বসবে। ও হ্যাঁ, আরেকটা কথা, ক্যাশিয়ার থেকে 20,000 টাকা নিয়ে 1 মাসের অ্যাডভান্স মাইনে ওকে দিয়ে দিই। ওকে স্যার। কি সজল, এবার খুশি তো? এখন আমি ভাবতে পারছি না বিলাসদা, তোমাকে আমি কি বলে ধন্যবাদ দেবো। আমাদের এই দুদিনে তোমার এই উপকার কোনোদিনই ভুলবো না। এটা তো আমার কর্তব্য। দাদা হয়ে আমি ভাইয়ের পাশে দাঁড়াবো না? যা 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 গে মন দিয়ে কাজ কর। তাহলে আমি এখন যাই বিলাসদা, আমি নিজে মুখে ফুলকিকে সুসংবাদটা দিয়ে আসি। আমি চলি। আরে শোন, ফুলকিকে আমার সঙ্গে দেখা করতে বলিস, কতদিন ওকে দেখিনি। নিশ্চয়ই বলবো বিলাসদা, নিশ্চয়ই বলবো। অপরাজিতা, ইয়েস স্যার। যাও যাও যাও, দেরি করো না, যাও। চলুন সজল বাবু। হ্যাঁ চলুন। আসি বিলাসদা। সরি আসি স্যার। কাল ঠিক 10টার সময় আমি আপনার কোম্পানিতে পৌঁছে যাবো। হ্যাঁ আসুন। চলুন। আরে তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? যাও। স্যার, একটা গালাগালি দেবার জন্য না আমি আর দাঁড়িয়ে রইলাম। হ্যাঁ স্যার, ফুলকে সর্বনাশ করার জন্য আপনি যেভাবে ওর দাদাকে আপনার জালে ফাঁসিয়ে দিয়েছেন, তার জন্য সত্যি আপনাকে শুয়োরের বাচ্চা না বলে আর থাকতে পারলাম না স্যার। পাক্কা শুয়োরের বাচ্চা। আরে গালাগাল দিলি তা এত হালকা গালাগাল কেন? ভারী গালাগাল না হলে আমার আবার পোষায় না। আপনার কীর্তিকলাপ দেখে আমার ভালো লাগছে না স্যার। আপনি নিজেও মরবেন, সাথে আমাদেরকেও মারবেন। একদম ঠিক বলেছো স্বপন। কথায় আছে বেড়াল তাড়াতে হলে প্রথম রাতি তাড়ানো দরকার, কিন্তু আপনি বেড়াল না তাড়িয়ে তো তাকে দুধ খাওয়াচ্ছেন। পা কেমন আছে তুষার বাবু? ভালো। কিন্তু এদিকের খবর ভালো নয়। কেন? খারাপ খবরটা কি? এই ভগবানপুর গ্রামে কোনো কলেজ নেই। এখানকার ছাত্রছাত্রীরা শহরে গিয়ে কলেজে ভর্তি হতে হয়। আর তাই 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 ওই ফুলকি বিদেশ থেকে অনুদান নিয়ে সেই টাকাতে এই গ্রামে একটা কলেজ করতে যাচ্ছে। আর কলেজটা হবে আপনারই জমিতে। আমার জমিতে? হ্যাঁ বিলাসবাবু, আপনারই জমিতে কলেজ হবে। হাটখোলার কাছে যে আপনার যে জমিটা আছে, ফুলকির নজর পড়েছে সেই জমিটার উপরে। কিন্তু আমি তো ওখানে একটা বাগান বাড়ি করবো ভেবেছিলাম। বাগান বাড়ির জায়গায় হবে স্কুল বাড়ি, স্ফূর্তির জায়গায় হবে শিক্ষা। যেখানে আমরা এক সময় বসে মদ খাবো বলে ঠিক করেছিলাম, সেখানে ছাত্রছাত্রীরা টিফিন খাবে। কিন্তু ওই জমির সন্ধানটা দিল কে? আমি। বৌদি, হ্যাঁ আমি। দিনের পর দিন তুমি গ্রামের অসহায় মানুষগুলোর মুখের গ্রাস কেড়ে নিয়ে যে পাপের বোঝা বাড়িয়ে তুলেছ, ওই জমিটা গ্রামের মানুষের
জন্য দান করে আমি সেই পাপের বোঝাটা কিছুটা লাঘব করার চেষ্টা করলাম। বিশ্বাস করো তিস্তা, তোমাকে না একবার মা বলে প্রণাম করতে ইচ্ছা করছে। এই না হলে বাংলার মমতাময়ী নারী। বিলাস বাবু, চিন্তা করবেন না তুষার বাবু, ওই জমিতে কেউ পা রাখতে পারবে না। বৌদি যদি আরে অত বৌদি বৌদি করছিস কেন? বৌদিকে ভালো লেগেছে নাকি? বিলাস বাবু, আরে ভালো লাগলে বল, তাহলে একদিন তোর পেছনায় পাঠিয়ে দেবো। বিলাস বর্মন, চুপ করো তিস্তা। স্বপন এমনিতে খুব ভালো ছেলে, তোমাকে কষ্ট দেবে না। তাছাড়া তুমি তো বাজা মহিলা, তোমার তো বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ারও ভয় নেই। চুপ করো তুমি। বাইরের লোকের সামনে নিজের স্ত্রীকে অপমান করতে তোমার এতটুকু লজ্জা করছে না? আমি চলে। দাঁড়া! বাইরের লোকের সামনে ঘরের কথা হলে ক্ষতিটা কি? ক্ষতি? ক্ষতি মানবিকতা, ক্ষতি অস্তিত্বের, ক্ষতি মনুষ্যত্বের। আর এতেই তো আমার আনন্দ তিস্তা। আমি বিলাস বর্মন, আমি যেটা মনে করব সেটাই করব। আর আমার সহধর্মিণী হিসেবে তোমার উচিত সেটাকে সাপোর্ট করা। এতকাল তো তাই করেছি, কিন্তু কিন্তু আজ আমার বিবেক, চেতনা, সুনীতিগুলো বারবার খোঁচা দিয়ে বলছে তোমার মতন শয়তানের সাথে ঘর করার থেকে বিষ খেয়ে মরা অনেক অনেক ভালো। যত তাড়াতাড়ি পারো বিষ খেয়ে মরে যাও, না হলে এমন একটা দিন আসবে আমি তোমাকে নিজের হাতে মেরে দেবো। দেখবেন, খুন করলে যেন কোনো প্রমাণ রাখবেন না। আইন প্রমাণ চায়, আর প্রমাণ না পেলে আপনিও মুক্ত, আর আমারও কাজটা একটু হালকা। বাহ বাহ বাহ, আপনার তো জবাব নেই। বৌদি, আপনি না শপথ বাক্য পাঠ করে এই পুলিশের পোশাকটা পরেছিলেন, বা মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই চাকরিটা নিয়েছিলেন। বৌদি, আরে থামুন, আপনার এই অপবিত্র মুখে বৌদি শব্দটা শোনাটাও পাপ। নীতি আদর্শগুলো নামাতে নামাতে আপনারা একেবারে নিচে নেমে দাঁড়িয়েছেন, আর চরিত্রহীনতার কালো কাপড়ে মুখ ঢেকে নিয়েছেন। ও চরিত্র তুলে কথা বলবেন না বৌদি, চরিত্র তুলে কথা বলবেন না, কারণ আমি ডেটল সাবান দিয়ে চরিত্রটা আমি নিজেই ধুয়ে নিয়েছি আগে থেকে। চুপ করুন, আপনার চরিত্র সম্পর্কে জানতে আমার এতটুকু বাকি নেই। যে সমস্ত মেয়েরা পেটের খিদে নিবারণের জন্য নিজেদের শরীর বিক্রি করে, আপনারা তাদের দিনের বেলায় বলেন বেশ্যা, অথচ রাতের অন্ধকারে তাদেরই ঘরে তাদেরই সঙ্গে ফুর্তি করে বাড়ি আসার সময় বাজার করার টাকাটা তাদের কাছ থেকে ভিক্ষে নেন, ভিক্ষে। হ্যাঁ, আপনারা বর্তমান সমাজের কলঙ্ক, পুলিশের পোশাক পরা সরকারি ভিখারি। এটা কি হচ্ছে বিলাস বাবু? আমি তখন থেকে উনি আমাকে অপমান করে যাচ্ছেন, আর আপনি কিছুই বলছেন না। এর পরে থেকে উনি যখন বাড়িতে থাকবেন না, তখনই আমাকে ডাকবেন। চলি, গুড বাই। আমিও যাই স্যার। ব্যাস, সবাই চলে গেছে, এইবার আমি তোমার সাথে একটু প্রেম করব। বিলাস, বিশ্বাস করো, বিশ্বাস করো ডার্লিং, মুখে আমি যাই বলি না কেন, আমি আমি তোমাকে না খুব ভালোবাসি। এই সমাজে প্রত্যেকটা স্বামীর মতো আমি তোমাকে নিয়ে হাসতে চাই। ও সবাই হাসছে বুঝি? হ্যাঁ, সবাই হাসছে। দেখো, ওইদিকে তাকিয়ে দেখো, সবাই হাসছে। ওদিকে তাকিয়ে দেখো, সবাই হাসছে। আর আমার মতো অসহায় স্ত্রীরা কাঁদছে, যারা সিঁদুর রক্ষা করার জন্য বারবার তোমাদের মতন শয়তানের পাতা ফাঁদে পা দিয়ে লজ্জাকেও হারাচ্ছে। তিস্তা, জানি জানি তুমি আমাকে শয়তান ভাবো, কিন্তু বিশ্বাস করো, আমিও ভালো হতে চাই। আমি সমস্ত পাপ ধুয়ে মুছে মানুষের মতো মানুষ হতে চাই। তোমার মানুষ হওয়া, সূর্যে গিয়ে পিকনিক করা দুটোই সমান বিলাস। তিস্তা, মা মনসা যদি চাঁদ সদাগরের পা ধরে ক্ষমা চাইবে বলে, তাও মা মনসা বিশ্বাস করে নেবে। কিন্তু হাজার স্বামী হারানোর যন্ত্রণা বুকে নিয়ে ঘুরে বেড়ানো বেহুলা কখনো কল্যাণীকে বিশ্বাস করতে পারবে না বিলাস। তিস্তা, আমি একটা সুস্থ স্বাভাবিক মানুষকে বিয়ে করতে চেয়েছিলাম বিলাস, লোকার ভর্তি সম্পত্তিকে নয়। কিন্তু স্বামী হিসাবে তোমার কোনো অভাব তো আমি রাখিনি।
একটা চারতলা বাড়ির এসি ঘরে বউকে রাখলে স্বামীর কর্তব্য পালন করা হয় না বিলাস? বিদেশি গাড়িতে চাপিয়ে বউকে ঘোরালে স্বামীর কর্তব্য করা হয় না বিলাস? আমি চেয়েছিলাম শান্তির কুড়ে ঘর, তুমি দিয়েছো আমায় চক্রান্তের ইমারত। আমি চেয়েছিলাম ভালোবাসার মাটি, আর তুমি দিয়েছো আমায় বেঈমানির বালিয়াড়ি। বলো না তিস্তা, বলো না। তুমি রাগ করলে আমার হৃদয়টা যে ভেঙে চুরমার হয়ে যায়। ওসব রাগ অভিমান ভুলে যাও সোনা, এসো। বিলাস, রাগ যে তোমার মিষ্টি, রাগ যে তোমার মিষ্টি, আরো অনুরাগের চেয়ে সাত করে তাই তোমায় রাগাই গো সোনার মেয়ে। রাগ যে তোমার মিষ্টি, আরো রাগ যে তোমার মিষ্টি, আরো অনুরাগের চেয়ে সাত করে তাই তোমায় রাগাই গো সোনার মেয়ে। রাগ যে তোমার মিষ্টি। তুমি চেয়েছিলে প্রেমের পরশ, আমি দিচ্ছি অসংখ্য যন্ত্রণা। খুব লেগেছে না? শোন, ঘরের বউ ঘরে থাকবি, বাইরে এসে আমার বিরুদ্ধে কথা বললে তোকে আমি এমন হাল করব, আগামী জন্মেও তোর মেয়ে হয়ে জন্মতে ভয় পাবি রে, ভয় পাবি। চল। জানোয়ার, আমি নাম ধরে ডাকতে নেই সোনা। হায় ঈশ্বর, এ তুমি আমার কোন পরীক্ষার সামনে দাঁড় করালে? শাঁখা সিঁদুরের জন্য না পারছি আমি ওকে আঘাত করতে, না পারছি ওর সব অন্যায় মুখ বুজে সহ্য করতে। বলো ঈশ্বর, বলো আমি এখন কি করি, কোন পথে যাই? মাঝি রে, মাঝি রে, মাঝি রে, আমি জীবন সাগর পাড়ি দেব, আমায় নিয়ে আমায় নিয়ে জীবন সাগর পাড়ি দেব, আমায় নিয়ে আমায় পাল তুলে ওই পূবের পাড়ে আমায় নিয়ে যা, মাঝি আমায় নিয়ে যা। জীবন সাগর পাড়ি দেব, আমায় নিয়ে যা, আমায় নিয়ে যা। মাঝি রে, মাঝি রে, সুজন মাঝি রে, সুজন মাঝি রে, সুজন মাঝি রে। ফুলকি, ফুলকি, তুমি আমার প্রেম, তুমি আমার সাধনা, তুমি আমার ভালোবাসা। ফুলকি, ওই ওই সাত রঙা রামধনুর রঙে আঁকা তুমি যে আমার মানস প্রতিমা। ফুলকি, তুমি আমার মানস প্রতিমা। রামধনু রঙে লেখা আছে ফুলকি, মনের মাঝে, ফুলকি, ভালোবাসা দুটি কথা বলিতে মরে লাজে। রামধনু
স্বপ্ন যেন আজ নেমে আসে, গোপনে নিজেকেই ভালোবাসে। দু চোখে স্বপ্ন যেন আজ নেমে আসে, গোপনে নিজেকেই ভালোবাসে। প্রথম প্রেমের বকুল ফোটাতে এসো এসো কাছে, ভালোবাসা দুটি কথা বলিতে মরি লাগে। রাম ধরো রঙে আকাশে মনের মাঝে, ভালোবাসা দুটি কথা বলিতে মরি লাগে। এসো প্রিয় কাছে এসো, মন দেওয়ানি মা ভালো লাগে যে, তবে তুমি ভালোবেসো। এসো প্রিয় কাছে এসো, মন দেয়ানে ভালো লাগে, তবে তুমি ভালোবেসো। এসো প্রিয় কাছে এসো। গানে গানে আজ সুরে সুরে খেলা চলে, মন যার সাথে মনে মনে কথা বলে। গানে গানে আর সুরে সুরে খেলা চলে, মন যার সাথে মনে মনে কথা বলে। শোনো আমার মন আমি নাই আজ এই সাথে, ভালোবাসা দুটি কথা বলিতে মরি লাগে। রাম ধনু রঙিন আছে মনের মাঝে, ভালোবাসা দুটি কথা বলিতে মরি লাগে। ভালোবাসা দুটি কথা বলিতে মরি লাগে। ভালোবাসা দুটি কথা বলিতে মরি লাগে। কে তুমি? আমাকে আমাকে তুমি চিনতে পারছো না দাদা? হ্যাঁ চিনেছি চিনেছি। তুমি তো ইংরেজদের বুকে আঘাত আনা মাতঙ্গিনী হাজরা। তুমি তো অনাথ শিশুদেরকে আশ্রয় দেয়া ভগিনী নিবেদিতা। তুমি তো পুরুষ শাসিত সমাজের বুকে স্বাধীনতার ঝান্ডা ওড়ানো সুবর্ণলতা। না 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 না, আমি ফুলকি। ফুলকি? হ্যাঁ ফুলকি। আরে বাবা তোমার মনে পড়ছে না, সেই ছোটবেলায় তুমি আমাকে কাঁধে করে নিয়ে নদীর চরে বেড়াতে যেতে, আমাকে চকলেট কিনে দিতে, মনে পড়ছে না? না রে, এখন না আমার কিচ্ছু মনে পড়ে না। কিন্তু মনে করার চেষ্টা করলে না আমার মাথার ভিতর অসহ্য যন্ত্রণা হয়। নারায়ণদা, তোমার এই অবস্থা কি করলো নারায়ণদা? বিলাস বর্মন। বিলাস বর্মন? হ্যাঁ ফুলকি, ওই বিলাস বর্মনের 2 নম্বরই কাজের জন্য নারায়ণদা প্রতিবাদ করেছিল বলে তাই বিলাস বর্মনের লোকেরা নারায়ণদার বউকে মেরে মেরে একে পাগল করে দিয়েছে। কিন্তু সে কি, এ তো একটা অন্যায়। এত বড় একটা অন্যায় করার পরেও বিলাসদার কোনো শাস্তি হলো না? কে দেবে শাস্তি? থানার বড়বাবুকে টাকা খাইয়ে সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে ওই বিলাস বর্মন। গ্রামের মানুষরাও চুপচাপ অন্যায়ের কোনো প্রতিবাদ করলো না? কলকে গ্রামের মানুষটা ভয়ে ওর বিরুদ্ধে কোনো মুখ খোলেনি, তাই হয়নি কোনো এফআইআর, হয়নি কোনো তদন্ত। কিন্তু তুমি কেন কোনো প্রতিবাদে ঝড় তুললে না? তুমি চুপচাপ সেই অন্যায়টাকে মেনে নিলে। কিন্তু আমি একা কি করতে পারতাম ফুলকি? আমি একা কি করতে পারতাম? পুরাকালে দেবতারা যেমন এক হয়ে অসুরদের নিধন করেছিল, তেমনি আজকে সমাজের মানুষরূপী অসুরদের বধ করার জন্য কেউ এগিয়ে আসবে না ফুলকি, কেউ না। তাই তো আজকে সমাজের মানুষরূপী অসুরেরা দাপিয়ে বেড়াচ্ছে, আর সাধারণ মানুষগুলো তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। তাই তো প্রতিবাদের ভাষা হারিয়ে তারা আজ গুমরে গুমরে কাঁপছে, আর পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। নারান্দার মতো কত শত মানুষ এ পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। নারান্দা, নজরুল ইসলাম বেশ হয়েছে, বিদ্রোহী কবিরা করে বিদ্রোহ করা পেরিয়ে গেছে। নারায়ণদা,
কত করে বারণ করেছিলাম, চোখ আছে দেখে যাও, কান আছে শুনে যাও, কিন্তু কখনো বিদ্রোহ করো না। কিন্তু আমার কথা শোনেনি। এখন এখন থাকো থাকো হাজতে, আমি চলি। নারায়ণদা, দেখেছো নারায়ণদা, দেখেছো খণ্ড, আমি শুধু আমার নিজের কথাই বলে গেলাম, তোমাদের সঙ্গে তো আলাপই হলো না। তোমরা কারা? এখানে এখানে কি করছো গো? ও বুঝেছি বুঝেছি, তোমরা তোমরা প্রেম করছো তাই না? এই যে ভাইয়া, তুমি একে ভালোবাসো? হ্যাঁ নারায়ণদা, আমি আমি ফুলকিকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। যে ভালোবাসা ঘন্টা বা সপ্তাহের ব্যবধানে কোনোদিন পরিবর্তন হয়ে যাবে না, যা জীবনের শেষ দিন পর্যন্ত অমর হয়ে থাকবে, এ হলো হৃদয় দিয়ে হৃদয়কে ভালোবাসা। ভালো ভালো, প্রেম করো না, ও ভালো, নারায়ণদা। এতে শরীর মন ভালো থাকে। তবে একটা কথা মাথায় রেখো ভাইয়া, জীবনটা হলো না একটা লম্বা হাই রোড, আর প্রেম হলো সেই লম্বা হাই রোডের উপর দিয়ে ছুটে চলা একটা দূর পল্লা বন। নারায়ণদা, রাগ অনুরাগের মতো ছোট ছোট গ্রামগুলোকে দু পাশে ফেলে রেখে তোমাদের প্রেম ছুটে চলেছে। কিন্তু মনে রেখো, জংশনে পৌঁছানোর আগে পড়বে অনেকগুলো স্টপেজ, হাতে হাত ধরে এগিয়ে যেতে হবে ওই ভালোবাসার জংশনে। তবে খেয়াল রেখো ভাইয়া, সন্দেহের পেরেকে তোমাদের প্রেমের টায়ার যেন পাংচার না হয়। নারায়ণদা, তাহলে কিন্তু ওই ভালোবাসার বাসা পর্যন্ত পৌঁছতে পারবে না। নারায়ণদা। কোনোদিন না, কোনোদিন পৌঁছতে পারবে না। নারায়ণদা, না 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 সিদ্ধার্থ, না, নারায়ণদাকে দেখে আমার এতটুকু ভালো লাগলো না। আচ্ছা আচ্ছা, ওই বিলাস বর্মনের এত সাহস হয় কি করে? এই অন্যায় আমি কিছুতেই মুখ বুঝে মেনে নেবো না সিদ্ধার্থ। চলো তুমি অন্তত আমার সঙ্গে এসো, আমার পাশে দাঁড়িয়ে অন্যায় প্রতিবাদ করবি। এসো। আমি? হ্যাঁ তুমি 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 না একজন সাংবাদিক, তাহলে চোখের সামনে এত বড় একটা অন্যায় দেখেও তুমি মুখ বুঝে সহ্য করলে? ফুলকি, চুপ করে থাকা ছাড়া এই ভগবানপুর গ্রামের মানুষ যে আর কিছু করার নেই ফুলকি। মৌসুমী, হ্যাঁ, ওই অধিকারী কাকাও তো প্রতিবাদ করতে গেছিল, কি হলো? চক্রান্তের শিকার হয়ে তাকেও তো মাথা নত করতে হলো। আজ গোটা পরিবারটা তার কি অবস্থা, তার পরিবারে কি হবে সেটা বলতে পারো? অধিকারী মোটেও ভালো লোক ছিল না। 2 নম্বরই বেআইনি অস্ত্র পাচার করত। ওর ডেড বাড়ির পাশে প্রচুর অস্ত্র শস্ত্র পাওয়া গেছে, আমি নিজে সে সংবাদ ছাপিয়েছি। সিদ্ধার্থ, যা দেখবে তা সবসময় সত্যি নাও হতে পারে। অধিকারীর কাছে বেআইনি অস্ত্র পাওয়া গেছে বলে তুমি বলছো অধিকারী কাকা বেআইনি অস্ত্রের ব্যবসা করতো। আচ্ছা সিদ্ধার্থ, তুমি বলো তো, তুমি একদিন শ্মশানে যাবে, শ্মশানে গেলে তুমি দেখতে পাবে সার দিয়ে শোয়ানো আছে প্রচুর প্রচুর ডেড বডি, আর প্রত্যেকটা ডেড বডির পাশেই তুমি পাবে টাটকা তাজা ফুল। তাহলে তুমি কি বলবে? যারা মারা গেছে তারা প্রত্যেকেই জীবিতকালে ফুলের ব্যবসা করতো। ফুলকি, মুখ বুঝে অত্যাচার সহ্য করবার দিন চলে গেছে সিদ্ধার্থ। মানুষের জীবন থেকে প্রতিবাদ, প্রতিরোধ, অমুক শব্দগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সেই শব্দগুলোকে আবার ফিরিয়ে আনতে হবে। ফুলকি, তুমি তুমি বিলাস বর্মনকে চেনো না ফুলকি, তুমি বিলাস বর্মনকে চেনো না। ও পারে না এমন কোনো কাজ নেই। ও দুর্গে প্রবেশ করা সহজ কথা নয় ফুলকি। হ্যাঁ ফুলকি, হ্যাঁ, তুমি এখানে অনেকদিন ছিলে না, তাই তুমি জানো না। ও ক্ষমতা, পুলিশ প্রশাসন, নেতা মন্ত্রী সব সব ওর হাতে। তুমি প্রতিবাদ করতে গেলে ঘাট ধাক্কা দিয়ে তোমাকে মাটিতে ফেলে দেবে। হাসালে বাবা, তোমরা আমাকে হাসালে। ঘাড় ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া যায় মৌসুমী, কিন্তু প্রতিবাদের ভাষাকে কখনো থামানো যায় না। তা যদি যেত, আমাদের এই সুজলা সুফলা ভারতবর্ষ কোনোদিনও স্বাধীন হতো না। ফুলকি? হ্যাঁ, এদেশের মাটি আমার, তোমার, তোমাদের সবার মা। আর এই মাটিকে যারা কলুষিত করতে চাইছে তাদেরকে প্রতিরোধ করবার জন্য আমাদের মতো শিক্ষিত যুব সমাজকে এগিয়ে আসতে হবে। তা না হলে এই সুন্দর ভারতবর্ষটা এইসব শয়তানদের হাতে শেষ হয়ে যাবে। না, তোমরা নিশ্চিন্তে থাকো। ওই বিলাস বর্মন যদি আমার কোনো কাজে বাধা দিতে আসে তাহলে ছবল আমি মারবই। হ্যাঁ, আর সবার আগে নারায়ণ দাসকে খুন করবার অপরাধে কালি আমি থানায় গিয়ে বিলাস বর্মনের বিরুদ্ধে ডায়েরি করবো। ডায়েরি? ফুলকি, আরে বোন, তোরা এই নদীর ধারে আর আমি তোদেরকে খুঁজে মরছি। আর তুমি এখানে কি ব্যাপার কি? আরে তোদেরকে একটা সুসংবাদ দেবো বলে দৌড়ে আসছি। কি সুসংবাদ? আরে তাড়াতাড়ি বলো না, কি সুসংবাদ? আরে বলছি কি? তার আগে এই নে ধর, এটা তোর কি? জন্য এইটা দেখি পছন্দ হয়েছে? খুব 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 পছন্দ হয়েছে। মৌসুমী, এই নাও তোমার জন্য এই কাঁচের চুড়ি। আর সিদ্ধার্থ, এই নে তোর জন্য এই পেনটা এনেছি। এই পেন দিয়ে তুই খবর লিখবি।
সবই তো বুঝলাম, কিন্তু এসবের মানে কি সজল? আরে বলছি রে বলছি, আজ আমার খুব আনন্দের দিন। আজ আমার অনেক দিনের স্বপ্ন আজ আমার সার্থক হয়েছে। মানে জানিস বোন, হ্যাঁ, মাসে শেষে আর কারো কাছে হাত পাততে হবে না। এবারে তো ধুমধাম করে বিয়ে দিতে পারবো। বুঝেছি, খুব ভালো করে আমি বুঝেছি। হ্যাঁ, আমাকে তাড়িয়ে দিয়ে ওই মৌসুমের সঙ্গে সুখী ঘর সংসার করার প্ল্যান করছো, তাই তো? তুই কি সব যা তা বলছিস বলতো? থাক, আর যা তা বলে লজ্জা পেতে হবে না। এই যে এবার তুমি বলো তো, তুমি কি কোনো লটারি ফটারি পেয়েছো নাকি? আরে লটারি নয় রে বোন, লটারি নয়, নয়। দেবতার পরশ পেয়েছি, আর সেই দেবতাই আমার চাকরি দিয়েছে। চাকরি? সজল, চাকরি তো তুই আগেও করতিস। তাই করতাম, সেই হ্যাঁ। 7,500 টাকার চাকরি আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছিস? পুলিশ কি? আর তার বদলে আমি কাল থেকে যে চাকরিটায় যাব, সেখানে মাইনে পাবো 20,000 টাকা। 20,000 টাকা? হ্যাঁ রে বোন, হ্যাঁ। আজ আমাদের কোনো অভাব থাকবে না। অভাবের কালো মেঘ কেটে গিয়ে দেখা দিচ্ছে এক সুখের সূর্য। দাদা, আরে তুই ওসব কথা ছাড়ো, তখন কোথায় চাকরি পেয়েছো সেটা আমাকে পরিষ্কার করে বলো। হ্যাঁ, বিলাসদার কারখানায়। কি বললে? বিলাসদার কারখানাতে? হ্যাঁ রে বোন, বিলাসদা আমার নিজে ডেকে চাকরি দিয়েছে। মাস গেলে মাইনে পাবো 20,000 টাকা। অ্যাডভান্স হিসেবে 1 মাসের মাইনেও দিয়ে দিয়েছে। গায়ের 10 জন বিলাসদার নামে বাজে কথা বললেও আমার কাছে কিন্তু বিলাসদা দেবতা। চুপ করো, চুপ করো দাদা, চুপ করো। শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে মানুষটাকে তুমি দেবতা বলছো, সেই মানুষটা গ্রামের আর 5টা মানুষের ক্ষতি করছে। ক্ষতি? তাতে আমার কি? আমি তো আমার শব্দকে হাতের মুঠোই পাচ্ছি। বাবা, চমৎকার চমৎকার চমৎকার। তোমার কোনো জবাব নেই। শুধুমাত্র নিজের জন্য, নিজের স্বার্থ সিদ্ধি করবার জন্য পশ্চিমবঙ্গের মতো গোর্খাল্যান্ডের বুক থেকে তুমি পশ্চিমবঙ্গকে আলাদা করতে চাইছো? হ্যাঁ চাইছি, আপনি বাজলে ভাবেন না। না না দাদা, না, দোহাই দোহাই দাদা, তুমি চাকরিটা ছেড়ে দাও দাদা। কখনো না। তুমি তুমি না না মৌসুমী, সিদ্ধার্থ, তোমরা অন্তত দাদাকে কিছু বোঝাও। তোমাদের কথা নিশ্চয়ই শুনবে। সজল তুমি একবারও কি তোরা ভেবেছিস এতগুলো দিন আমি কিভাবে কাটিয়েছি? এই কটা টাকা মাইনে পেতাম বলে 3 রাত টিউশনি করে তোকে আমি লেখাপড়া শিখেছি। নিজে না খেতে পেয়ে মাস গেলে আমি মাসের পর মাস তোকে টাকা পাঠিয়েছি। আর আজ যখন আমি 2 টাকার মুখ দেখেছি, তোরা সেই চাকরি আমাকে ছেড়ে দিতে বলছিস। দাদা! কান খুলে শুনে রাখ, বিলাসদার দেওয়ার চাকরি আমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। মৌসুমী, চলে এসো। না না, শোনো দাদা, মৌসুমী দাদা আমার কথা না শুনলেও তোমরা তো দাদা ভালো মন্দ দেখাশোনা করো, তোমাদের কথা নিশ্চয়ই শুনবে। তুই তো তোর দাদাকে খুব ভালো করে চিনিস। ওই সজল যখন একবার ওই দেবতাকে আসনে ওকে বসিয়েছে, তখন কিছুতেই ওই শয়তানটার চাকরি ও ছাড়বে না। কিছুতেই না। মৌসুমী আমার সিদ্ধার্থ, তুমি চুপ করে দাঁড়িয়েছো কেন? তুমি অন্তত কিছু একটা। কি করব আমি? কি করব? সিদ্ধার্থ, বোকা মেয়ে। সিদ্ধার্থ, কি অভাব তোমার দাদাকে ক্লান্ত করে দিয়েছে। ওই বিলাস বর্মন তোমার দাদার সেই ক্লান্ত শরীরটাকে সোনার পালঙ্কে শুইয়ে দিয়েছে ফুলকি। আর আরামে তোমার দাদার চোখ বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর সেই বন্ধ হয়ে যাওয়া অন্ধ মানুষের ঘুম আমি তো কোন ছাড় স্বয়ং ভগবানও ভাঙাতে পারবে না। সিদ্ধার্থ, আমার কথাটা শোনো। চলে গেল কেউ, আমার কথা না শুনে চলে গেল। চলে যাক, বিলাস বর্মন। শুরুতেই তুমি বোনের আড়াই পেছনে কিস্তি মাফ করতে চাইছো, কিন্তু মনে রাখো আমার নাম ফুলকি। আমি তোমার কাচের প্রাসাদে ফাটল ধরাবই, তোমাকে টেনে হিচড়ে নামিয়ে আনবো তোমার ক্ষমতার উচ্চাসন থেকে। আজ যে মানুষগুলো তোমার ভয়ে মুখ বন্ধ করে রেখেছে, কাল তারা মুখ বন্ধ করে থাকবে না। কাল তারা গর্জে উঠবে, এই প্রতিবাদ তারা করবেই। আমি তোমার এমন অবস্থা করবো বিলাস বর্মন, যাদেরকে তোমার ঘুমের মধ্যে জেগে উঠবে, স্বপ্নের মধ্যে আটকে উঠবে, চিৎকার করে করে তুমি বলবে বাপ রে বাপ, মেয়ে তো নয়, যেন আগুনে ফুলকি। ফুলকি ফুলকি আগুনের ফুলকি, ফুলকি ফুলকি আগুনের ফুলকি, আগুনের ফুলকি, আগুনের ফুলকি। না না না, আর পারছি না। সেই সকাল থেকে এটা করো ওটা করো বলে পুরো বাড়িটাকে মাথায় তুলে গেছে। আচ্ছা আচ্ছা, আপনারাই বলুন তো, এক হাতে অত কাজ সামলানো যায়? কাজ নেই, কম্ম নেই, বুড়োটা ধর্ম সামলানো পারার জন্যে ঘরটাকে পুরো গোবর জলে ছড়াচ্ছে।
আর এইদিকে যে ঘরে গোবর জলে ভুবু করছে সে খেয়াল আছে? ইচ্ছে করছে সব ছেড়ে দিয়ে এক্ষুনি চলে যা। 24 ঘন্টায় তো 42 বার পুলিশ, কাজ ছেড়ে দিয়ে চলে যাবি, তা যাচ্ছিস না কেন রে? দাদু, কাজ ছেড়ে দিয়ে কোথায় যাবি রে? সালার বেটা সালা। বইয়ের কাছে চলে যাবো দাদু। আরে সেই হতভাগীর কাছে যাওয়ার মুখ তোর আছে? তার সঙ্গে তো ঝগড়া করেই তুই চলে এসেছিস। ওই ঘটনার পর কার না মাথা গরম হয় বলো দাদু? ও কি করেছে জানো? কি করেছে? 1 বছর আগে আমি কলকাতা কারখানায় কাজ করতাম। 1 বছর হলো বাড়ি যাইনি। যখন বাড়ি গেলাম তখন গিয়ে দেখি বউয়ের পেটে বাচ্চা। নিজের বউ নিজে বউকে জিজ্ঞেস করলাম, 1 বছর আমি বাড়ি ছিলাম না, তাই বাচ্চাটা এলো কোথা থেকে? কি বললো জানো দাদু? কি বললো? বললো তুমি ছিলে না তো কি হয়েছে, আমি তো ঘরে ছিলাম। তাই তো রেগে যাওয়ার কি হলো? তোর বউ তো তোর উপকারই করেছে বল। তোমার মাথা খারাপ হয়েছে দাদু? অন্য লোকের বাচ্চাকে কোলে তুলে আদর করবো? ওরে মাথা মোটা, অন্য লোকের বউকে ঘরে এনে দরজা বন্ধ করতে পারো, আর অন্য লোকের ছেলেকে কোলে করে আদর করতে পারবে না? দাদু থামবে দাদু? আচ্ছা, কোথায় আমি থামলাম। কাটা গায়ে মলম লাগাবে না নুনের ছিটে দিচ্ছ? আমার মনে হয় আমি এক্ষুনি আত্মহত্যা করে নি। এই বয়সে আত্মহত্যা করবি, এটা কেরম কথা রে? শোন, আমার মনে হচ্ছে বইয়ের জন্য তোর মন কেমন করছে। আমি তোকে ভালো কথা বলি, শোন, 2 দিন ছুটি নিয়ে দেশ থেকে ঘুরে আয়। বইয়ের ছোঁয়া পেলে তুই আবার চার্জ হয়ে যাবি, তখন আর আত্মহত্যা করতে ইচ্ছা করবে না। তা যা বলেছে দাদু, প্রায় 6 মাস হয়ে গেল বাড়ি যায়নি। যাসনি ঠিকই, তা আমরা তো তোকে কেউ বাড়ি যেতে বারণ করছি না। যেতে হলে যা, 2 দিন ঘুরে আয়। তবে হ্যাঁ, যেতে হলে এখনই যা, কারণ মাসখানেক পর কিন্তু আর ছুটি পাবি না। কেন মাসখানেক পরে ছুটি পাবে না কেন রে খোকা? কারণ আমি সিদ্ধার্থর বিয়ে ঠিক করে এসেছি। কি বলছেন কথা? ছোট বাবুর বিয়ে? হ্যাঁ রে, খবরটা দেওয়ার জন্যই তো ঠাকুর মশাইয়ের সাথে কথা বলে তবেই বাড়ি এসেছি। তা ভালো। তার হ্যাঁ রে খোকা, ঠাকুর মশাই বিয়ের জন্য কোন ডেট দিল? আগামী মাসে 10 তারিখে বুধবার। বলিস কি বুধবারই খোকা? হবে। সে কি রে, সামনের মাসের 10 তারিখ? হাতে তো আর বেশি সময় নেই। ভট্টাচ বাড়ির একমাত্র বংশধরের বিয়ে বলে কথা, নমো নমো করে তো আর সারলে হবে না। আত্মীয় কুটুমকে নেমন্তন্ন করতে হবে, কত কিছু কেনাকাটি করতে হবে। এসব কাজ তুই একা হাতে সামলাবি কি করে? যেমন করে হোক সারতে হবে বাবা, কারণ সামনে মাসে 10 তারিখ ছাড়া অন্য কোনো ভালো বিয়ের লগ্ন নেই। কোনো চিন্তা করবেন না কর্তা। আরে বাবা, আমি তো আছি, এক হাতে সব কাজ সামলে নেবো। সে নয় বুঝলাম, আপাতত যা, মন্দির তোলার বৈঠকখানায় শুধু ক্যারাম খেলছে, ওকে গিয়ে বল আমি ডাকছি। ঠিক আছে কর্তা, আমি এক্ষুনি যাচ্ছি। এ বাড়ির হবুক বরকে টোবর পড়ানোর জন্য আমি ধরে আনছি। দেখেছো বাবা, দেখেছো, সিঁদুর বিয়ে হবে শুনে এবারের চোখ আনন্দে কিরকম চকচক করে উঠেছে। আনন্দ হবেই তো খোকা, সবারই আনন্দ হবে, কিন্তু কিন্তু আজকের দিনে যে আমার বৌমার কথা বড্ড মনে পড়ছে রে খোকা। হ্যাঁ বাবা, সে তো মনে পড়বেই। সিঁদুর মা স্বার্থপরের মতন আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। ওর কথা মনে রেখে কি লাভ বাবা? আমি তো ওর থেকে কিছুই চাইনি, শুধু বলেছিলাম পাশে থেকো। আমার এতটুকু চাও পূর্ণ করতে পারলো না। একই রে খোকা, তোর চোখে জল? বুকে ঝড় উঠলে চোখ দিয়ে যে বৃষ্টি পড়বেই বাবা। তাছাড়া তুমি তো জানো, সিঁদুর মা আমাকে ছেড়ে যখন বাপের বাড়ি যেত তখন বলে যেত, চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। কিন্তু 4 বছরের সিঁদুকে আমার কোলে চাপিয়ে দিয়ে সেই যে হাসপাতালে গেল, আর ফিরে এলো না। চোখের জল মোচ খোকা, চোখের জল মোচ। ওরে, নিয়তের নিষ্ঠুর পদক্ষেপকে তো আমরা পাল্টে দিতে পারবো না। আমরা কেন, পদক্ষেপ পাল্টে দেওয়ার ক্ষমতা যে স্বয়ং ভগবানেরও নেই। ওই ছোটবেলা থেকে ওই সিঁদুর কাছে তুই ওর বাবা, তুই ওর মা, তাই আজ ওর বিয়েতে সবচেয়ে বেশি দায়িত্ব যে তোরই। শুধু কি তাই কাকা বাবু, এই বাড়ির দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে এই ভগবানের পুরো দায়িত্ব তো আপনাকে নিতে হবে। একই বিরাজ, তুমি আমার বাড়িতে? কেন আমি আপনার বাড়িতে আসতে পারি না? তুমি যে এই ভগবানপুরে আছো এতগুলো বছর, তো বিজয়ার পরে তো তুমি কোনোদিন প্রণাম সারতে এই বাড়িতে আসোনি। ও এই কথা, তাহলে একসাথে সব বিয়ে প্রণাম সারেন। আরে থাক, কেন থাকবে কেন?
এই ভগবানপুরের গুরুজন বলতে তো আপনিই আছেন। এই বাড়িতে আসার কারণটা কি জানতে পারি বিলাস? তবে তার আগে শুনলাম বিজয়ের প্রণাম করলে আপনি নাকি ওই মিষ্টি মুখ করেন, মানে এই ক্ষীরের নাড়ু নারকেল নাড়ু খাবেন না। তুমি যে নাড়ু খেতে এ বাড়িতে আসোনি সেটা আমি খুব ভালো করেই জানি। তা যে কাজে এসেছো সেটা মিটিয়ে মানে বিদায় হও। তবে হ্যাঁ, আরেকটা কথা, বিজয়ার পর থেকে লক্ষ্মী পূজার ভাসানের দিন পর্যন্ত আমি নাড়ু দিই, তারপরে এলে আমি ঝাড়ু দিই। এবার তুমি ঠিক করো তুমি কোনটা খাবে, নাড়ু না ঝাড়ু? দাদু খুব মজার কথা বলে, তাই না কাকা বাবু? তোমার আসার কারণটা কিন্তু এখনো জানতে পারলাম না বিলাস। শুনলাম সিদ্ধার্থর বিয়ে নাকি ফুলকির সঙ্গে দিচ্ছেন। কেন, এতে তোমার আপত্তি আছে না? আরে আপত্তি কি বলছেন কাকা? এই কথাটা শোনার পর আমার মনটা তো আনন্দে নেচে উঠেছিল। আরে সেই জন্যই তো এখানে আসা। আসলে কি জানেন কাকা বাবু, ছোটবেলা থেকে আমি এই গ্রামে আছি, আপনারা সবাই হলেন আবার আপনজন। সিদ্ধার্থ আমার নিজের ভাইয়ের মতো, তাই এই বিয়েতে সমস্ত খরচা আমি করব। বিলাস! হ্যাঁ কাকা বাবু, প্যান্ডেল থেকে তত্ত্ব, লাইট থেকে বাজি, সারাই থেকে ব্যান্ড পার্টি, ভিএন থেকে ক্যাটারার, সমস্ত খরচ আমিই করব। আপনি দয়া করে না বলবেন না কাকা বাবু? না না, তা কি করে হয়? ছেলেটা তো আমার, তাছাড়া আমার যা আছে তাই দিয়ে অনুষ্ঠান সারতে আমার কোনো অসুবিধা হবে না। তা আমি জানি কাকা বাবু, তবু বলবো আমি আপনার ছেলের মতো, তাই শুধু আমার কথাটা শুনুন। পকেট ভর্তি টাকা নিয়ে এসেছেন মানুষ কেনার জন্য। ফুলকি! আমার দাদাকে দিয়ে কেনা শুরু করেছেন, আর এখন আমাকেই থামানোর জন্য এসেছেন কাকাবাবুকে কিনতে, তাই না? দুর্নীতির দোকানদার বিলাস বর্মন। ফুলকি কত বড় হয়ে গেছো, তোমাকে দেখে না আমার দু চোখ জুড়িয়ে যাচ্ছে। নাটক করো না বিলাস দা, নাটক করো না। গ্রামে আসার পর থেকে আমি তোমার নামে নানা রকমের কথাবার্তা শুনতে পাচ্ছি। গ্রামের সহজ সরল মানুষগুলো তোমার ভয়ে মুখ বন্ধ করে রাখলে আমি কিন্তু কিছুতেই থামবো না। ফুলকি, এখন তুমি ঠিক করো, সুস্থ জীবনে ফিরে এসে তুমি গীতা পড়বে নাকি মানুষের ক্ষতি করে তুমি চিতায় ছুড়বে? এসব তুমি কি বলছো ফুলকি? আমার নামে তুমি যা শুনেছো সব মিথ্যা। প্রত্যেকদিন সকালবেলা 2 পাতা কথামৃত আর রামকৃষ্ণ কথামৃত না পড়ে আমি জলস্পর্শ করি না। সেই আমি কিনা করবো এই ভগবানপুরের ক্ষতি? তুমি বিশ্বাস করো, আমি এই গ্রামের জন্য সত্যি কিছু করতে চাই। ভালো কথা, খুব ভালো কথা, খুব ভালো কথা। তাহলে তুমি একটা কাজ করো, জানো, তোমার ইট খোলার জমিটা, তুমি ওই কলেজ করবার জন্য দান করে দাও। করলাম। এসব তুমি কি বলছো? তুমি সত্যি জমিটা কলেজ তৈরি করার জন্য দেবে? হ্যাঁ কাকা, নিশ্চয়ই দেবো। শুধু ওই জমিটা কেন, এই ভগবানপুরের দায়িত্ব আমি আপনাকে দিতে চাই। মাস 3 পরে পঞ্চায়েত নির্বাচন, আমি চাই এই নির্বাচনে আপনি দাঁড়ান এবং জিতুন। এসব তুমি কি বলছো? আমি নির্বাচনে দাঁড়াবো? কেন দাঁড়াবেন না? আমি সব ব্যবস্থা করে দেবো। না না, এসব আমার দ্বারা হবে না। কেন হবে না? এই ফুলকি, তুমি তো এই গ্রামের ভালো চাও, তুমি কাকাবাবুকে বোঝাও। আমি নয় এই গ্রামের ক্ষতি করছি, কিন্তু কাকাবাবু তো এই গ্রামের উপকার চায়। ঠিক কথা কাকাবাবু, ঠিক কথা। এই গ্রামের ভালোর জন্য, মানুষগুলোর ভালোর জন্য কাউকে না কাউকে তো দায়িত্ব নিতেই হবে। এই ভগবানপুরে ভালো হোক তো আমি মন থেকে চাইছি ফুলকি, কিন্তু এত বড় দায়িত্ব নিয়ে আমি যদি সামলাতে না পারি, না না, আমার মাথা কোনো কাজ করছে না। তোমরা আমাকে একটু ভাববার সময় দাও, কি ফুলকি, আর আমার প্রতি কোনো রাগ নেই তো? কলেজের জমি দান করলাম, কাকাবাবুকে এই গ্রামের উন্নতির কাজে লাগালাম, তোমার দাদাকে চাকরি দিলাম। তবে যাই বলো, যা কিছু করছি কিন্তু সব তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ ফুলকি, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমাকে দেখার পর থেকে না আমি যেন কেমন হারিয়ে গেছি। দিনের বেলা তারা দেখছি আর রাতে রোদ পোয়াচ্ছি। লক্ষণগুলো কিন্তু একেবারেই পাগলের মতো। যখন কেউ আমাকে পাগল বলে, যখন কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি। তুমি আমায় পাগল বলো, যখন তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি। ধন্য আমি, ধন্য পাগল তোমার জন্য যে, ধন্য আমি, ধন্য যে
আমি তোমাকে ভালোবাসি ফুলকি। Shut up! তুমি ভালো করেই জানো সিদ্ধার্থ ছাড়া আর কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আরে কথা বোঝে না। আরে বিয়ে তো তুমি সিদ্ধার্থর সঙ্গে করবে, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেবো। কষ্ট হবে, আমার চোখ ফেটে জল বেরিয়ে নদীতে পরিণত হবে, তবু আমি মেনে নেবো। আমি শুধু চাই। কি চাও তুমি? তুমি খুব দুষ্ট, বুঝেও না বোঝার ভান করছো। আমার কেবল একটাই শুধু ইচ্ছা, কি? ওই আইবুড়ো ভাত খাওয়ার মতো আইবুড়ো ফুলসজ্জাটা তুমি আমার সঙ্গে করবে। অত চেঁচায় না, কানে লাগে না বুঝি? You are going too far, বিলাস। জমি নেবে অথচ আমি দেবে না, তাই বললে তো হবে না। বলে যাও না, মেয়েরা জন্মেছে শুধু আমার মতো পুরুষদের ভালো করার জন্য, আনন্দ দেওয়ার জন্য। বিলাস বর্মন, না না না, আমার মতো মেয়েরা শুধু জন্মায় তোমাদের মতো পুরুষদেরকে আনন্দ দেবার জন্য না, একদম না। বরং আমাদের মতো মেয়েরা জন্মায় তোমাদের মতো জানোয়ারদের কানে ডগা একটা ঠাটিয়ে চোর মেরে তাদেরকে সোজা পথে আনার। গালে মারলে বুকে লাগলো, এই দেখো এখন বুকটা ধড়ফড় করছে। ওই ধরফর করা বুক নিয়ে বেশি তরবার করতে এসো না বিলাস বর্মন। যখন তখন হার্ট অ্যাটাক করে জীবনের ক্রিকেট খেলার মাঠ থেকে আউট হয়ে যেতে পারো, আউট। জীবনটা কিন্তু অনেকটাই ক্রিকেট খেলার মতো, হোয়াইট বল, ছক্কা, চার, অনেক কিছু নিয়ম আছে। তা খেলাটা জেনে মাঠে নেমেছে তো। বিলাস বর্মন, ওয়ানডে বলো, টেস্ট, 2020 টুর্নামেন্ট চাই বলো না কেন, সেঞ্চুরি না করে আমি কিছুতেই মাঠ ছাড়বো না। ফুলকি, তোমার কখনের শেষ পেরেকটা আমি পুতবো, আমি। ফুলকি, আমার গালে তুই চড় মারলি, এর জন্য কিন্তু তোকে অনেক মূল্য দিতে হবে রে। তুই জানিস না এই বিলাস বর্মন কতটা ভয়ঙ্কর। এমন স্পিন বল করব না, তোকে একেবারে জীবনের খেলার মাঠ থেকে আউট করে দেব। অসম্ভব, অসম্ভব। এ আমি কি শুনছি সিদ্ধার্থ? বিলাস নিজের ইচ্ছায় কাকাবাবুকে ভোটে দাঁড় করিয়েছে, কিন্তু ভূতের মুখে নামতাম। হ্যাঁ ঠিক বলেছো বৌদি, ঠিক বলেছো। আসলে কি জানো বৌদি, বিলাসদার সীতার মতো ফুলকির দেখা পেতেই রাম নাম জপ করতে শুরু করে দিয়েছে। ঠাট্টা করো না ঠাকুরপো, আমি ওকে চিনি। এক কলা গঙ্গা জলে দাঁড়িয়ে যদি কেউ বলে বিলাস গ্রামের মানুষের ভালো চাইছে, তাহলে আমি কিছুতেই বিশ্বাস করব না। কারণ বেঈমান কখনো অনুতপ্ত হয় না, আর স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারোর আপন হয় না। আসলে কি জানো সিদ্ধার্থ, বাংলার মেয়েরা যখন থেকে স্বামীর দেয়া এক চিলতে সিঁদুর কপালে পড়ে, তখন থেকে এই স্বামীকে বিশ্বাস করে, কিন্তু বেশিরভাগ স্বামী সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না। ঠাকুরপো, চুন খেলে যাদের গাল পুড়ে যায়, তারা কিন্তু দই দেখলেও ভয় পায়। তা ঠিক বুদ্ধি, তা ঠিক। তবে বুদ্ধি তোমাকে আরো বেশি করে তোমার মন প্রাণ দিয়ে বিলাসদার মনটাকে বুঝতে হবে। মনের শক্তি বেশি অনেক। যদি তুমি মনের গভীরতা বুঝতে পারো, তাহলে জীবন হবে সার্থক। তুলির টানে যেমন ক্যানভাসের ছবি রংটা বদলে যায়, তেমনি করে হয়তো বিলাসদার মনটাও বদলেছে চেতনা, মনুষ্যত্ব, মানবিকতা। সিদ্ধার্থ ঠিক কথাই বলেছে বৌদি, আমি নিজেই বদলের সাক্ষী। বিলাসকে তোমাদের থেকে আমি খুব ভালো করেই চিনি। দিনের পর দিন, রাতের পর রাত আমি ওই শয়তানটার সাথে রাত কাটিয়েছি। দস্যু রত্নাকর যদি বাল্মীকি হতে পারে, তাহলে তোমার শয়তান স্বামীও একদিন ভালো হতে পারে বৌদি। হ্যাঁ মানছি, শুরুর দিকে হয়তো বিলাসদা অঙ্ক ভুল করত, যার ফলে উত্তর মিলত না, কিন্তু এখন বিলাসদা সরল রেখার মতন সরলতা নিয়েই যোগের অঙ্ক করছে। যোগের অঙ্ক? হ্যাঁ বৌদি, যোগের অঙ্ক। মানুষের সাথে মানুষকে যোগ করতে চাইছে, আর সততার সাথে পবিত্রতাকেও যোগ করতে চাইছে। তোমরা যা বলছো তা যদি সত্যি হয়, তাহলে সব থেকে বেশি খুশি আমি হব। প্রত্যেক দিন সিঁথিতে সিঁদুর পড়ার সময়
যে মনের ব্যথায় চোখ দিয়ে ঝরে পড়ে জল তা বদলে যাবে আনন্দ অশ্রুতে। কিন্তু 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 তোমাদের বিলাসটা বদলে গেছে, তার প্রমাণ আমি যতদিন না পাবো ততদিন এই দুঃস্বপ্নের কালো মেঘটা আমার মনের আকাশ থেকে কখনো মুছে যাবে না। বৌদি, ঠিক আছে, আমি কলকাতা থেকে ফিরি, তারপরে দুঃখ স্বপ্নের মেঘটাকে নিজে হাতে সরিয়ে দেবো। এই তুই কলকাতায় যাচ্ছিস নাকি? হ্যাঁ, কাল যাব, দিন তিনেক পরে ফিরবো। হঠাৎ কলকাতা? কারখানার মেশিনগুলো সব পুরনো হয়ে গেছে, যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। বিলাসদা আমার মুখ থেকে যেদিনই শুনলো সেদিনই সিদ্ধান্ত নিল মেশিনগুলো সব নতুন হয়ে যাবে, যাতে শ্রমিকদের কোনো ক্ষতি না হয়। আর সেই মেশিন কেনার দায়িত্ব বললো আমার উপরে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আর সেই মেশিন কিনতে তুমি বেটা কলকাতায় যাচ্ছ, তাই তো? একদম ঠিক হ্যাঁ, ধরেছি। হ্যাঁ। আমি তিন তিনেক বাড়ি থাকবো না। হ্যাঁ, বল। আমার বোনটা একা বাড়ি থাকবে, ফুলকি। আচ্ছা। তুই ওকে একটু দেখিস সিদ্ধার্থ। তুমি ওকে দায়িত্ব না দিলেও ও কিন্তু নিজের হাতে এই দায়িত্বটা তুলে নিত, তাই না ঠাকুরপো? যা বৌদি, তুমি না একেবারে যাচ্ছে তাই একবার। থাকতে পারি আমি অর্থ দিয়ে আটকানো ওই অট্টালিকার গাড়োতে, কিন্তু সব কথাই আমার কানে আসে। আগামী মাসের 10 তারিখে তোমার সাথে ফুলকির বিয়ে, সেই খবর শুধু আমি কেন, গোটা গ্রামের মানুষ যে জানে। আরে কার বোনের বিয়ে হচ্ছে দেখতে হবে না? বাবা মেশিন আরো ধুমধাম করে বোনের বিয়ে দিতে পারতো। সজল, বিশ্বাস করো বৌদি, একটা ছোটবেলা থেকে ধোঁয়া যাওয়ার আজও কাটলো না। কিরকম? তখন আমি আর ফুলকি খুব ছোট। হ্যাঁ। আমার আবছা আবছা মনে আছে, বাবা শেষের দিকে খুব টেনশন করতো। বাবার কোম্পানির টেন্ডারগুলো একের পর এক অন্য কোম্পানি চলে যাচ্ছে। একদিন উদ্ভ্রান্তের মতো বাবা কারখানা থেকে বাড়ি ফিরে এসে মাকে বললো আমি থানায় যাচ্ছি। তখন ওই ভগবানপুরের থানার বড়বাবু হচ্ছে নারায়ণ দা। তখন তোমার বয়স কত হবে? তখন আমি সবে মাধ্যমিক পাশ করেছি। বাবা এক সপ্তাহের জন্য দিল্লি গেছিল, দিল্লি থেকে ফিরে এসে দেখে আমি দামি মেশিনের পার্টসগুলো সব চুরি হয়ে গেছে। এমনকি নাইট গার্ডরা কেউ কিচ্ছু বলতে পারলো না। এমনকি লেবার পেমেন্ট করার জন্য বাবা ব্যাংকে টাকা তুলতে গিয়ে দেখে অবাক, অ্যাকাউন্ট ফাঁকা। কে করতে পারে এত বড় বেইমানি? কাকে সন্দেহ করবে বাবা? বাড়িতে তো বাবা মা আমার 2 ভাই বোন আর বিলাসদা। বিলাসদা বাবার বন্ধুর বড় ছেলে। বাবা বিলাসদাকে নিজের বড় ছেলের মতনই দেখতো। তারপর থানা থেকে বাড়ি ফিরে আসে বাবা, মা খেতে দেয়। খাবার পরে বাবা খুব শরীর খারাপ করে, বাবা বমি করতে থাকে। আমি আর বিলাসদা বাবাকে নিয়ে হাসপাতালে যাই। হাসপাতালে গিয়ে অপেক্ষা করছি, বাড়ি থেকে খবর আসে মায়েরও খুব শরীর খারাপ করেছে। মাকে ভর্তি করি হাসপাতালে। জানা যায় খাবার থেকে ফুড পয়জন হয়েছে। পরের দিন সকালবেলা 1 ঘন্টার ব্যবধানে বাবা মা দুজনেই মারা। সজল, বাবা মারা যাওয়ার পর আমি হয়ে যাই অসহায়। ব্যাংক থেকে লোন নিয়ে বাবা কারখানা করেছিল, তাই বাবা মা মরে যাওয়ার পর যেটুকু সম্পত্তি জিনিসপত্র সব ছিল সব ব্যাংক নিয়ে নেয়। ফুলকিকে মানুষ করতে আমি শুরু করি কঠিন পরিশ্রম। পরিশ্রমের কোনো বিকল্প হয় না ভাই, আর তারই নিদর্শন তুমি নিজে। তুমি চিন্তা করো না, উপরওয়ালা তোমার সঙ্গে আছে। সেই ভরসাতেই তো আছি বৌদি। হ্যাঁ নিয়ে আমি চলি, 3 দিনে থাকবো না, একটু গোছগাছ করে বেরোতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, আসি বৌদি, চলি সিদ্ধার্থ, কাল ভোরের ট্রেনে রওনা হবো। চলি। সাবধানে যাস। আচ্ছা বৌদি, বাবার মুখে শুনেছিলাম যে কোম্পানির লসের জন্য সজলের বাবা মা বিষ খেয়ে আত্মহত্যা করেছিল, কিন্তু এখন সজলের মুখে যা আমি শুনলাম তাতে তো একটা রহস্যের গন্ধ পাচ্ছি। এত বছর পরে এই কথা জেনে লাভ? লাভ আছে বৌদি, লাভ আছে। মাঠে কুড়ে কিছু মানুষের হাড়গোড় পাওয়া গেছে বলে সরকার নড়ে চড়ে বসেছে। আচ্ছা, আদালতে কেস উঠেছে, নেতা থেকে আমলারা কেউ কেউ গ্রেপ্তার হচ্ছে, আবার কেউ পালিয়ে বেড়াচ্ছে। আচ্ছা বৌদি, হ্যাঁ, বিলাস দে ব্যাপারে তোমাকে কোনোদিন কিচ্ছু বলেনি? 24 ঘন্টায় তোমার বিলাসদা 24টা কথা বলে না আমার সাথে। মেয়ে হয়ে জন্মেছি বলে মা হতে পারিনি, তাই আমাকে সব মুখ বুঝে সহ্য করতে হয়। এটা কিন্তু সত্যি সত্যি বিলাসদা বড্ড বাড়াবাড়ি, জানো? আরে বাবা, এখনকার দিনে চিকিৎসা বিজ্ঞানের কত কত উন্নতি হয়েছে, ডাক্তারদের ছোঁয়ায় যা হবার নয় তাই হচ্ছে। আর তাছাড়া তোমরা অনাথ আশ্রম থেকে তো দত্তক নিতে পারো নাকি? হ্যাঁ, সুখ চাইলে সুখকে পাওয়া যায়, শান্তিকে ডাকলেও শান্তি আসে, কিন্তু কেউ যদি ওষুধ না খেয়ে অসুখকে জিইয়ে রাখতে চায় তাকে কি সুস্থ করা যায় সিদ্ধার্থ? বৌদি, এই বিলাস বর্মন অর্থ ছাড়া কিছুই বোঝে না।
আর নিজেকে ছাড়া কিচ্ছু বোঝে না। তাই তো একাকিত্বের নীরব যন্ত্রণা বুকে নিয়ে আমাকে থাকতে হয়। কিছুক্ষণ আগে তুমি সজলকে বললে না, চিন্তা করো না, যা হবার উপরওয়ালা আছে। সেই একই কথা আমি তোমাকে বলছি বৌদি, তুমি চিন্তা করো না, উপরওয়ালা আছে, সব ঠিক হয়ে যাবে। সিদ্ধার্থ, আমি আসি বৌদি, আমাকে একটু পাশের গ্রামে যেতে হবে। বাবা মা জোর করে একটা মেয়েকে বিয়ে দিতে যাচ্ছিল। মেয়েটার বিয়ের বয়স হয়নি, সে নাকি পড়াশোনা করতে চায়। অবশ্য পুলিশ গিয়ে বিয়েটা বন্ধ করেছে। হ্যাঁ, আমাকে সেই খবরটা এখানে লিখে কলকাতার হেড অফিসে পাঠিয়ে দিতে হবে বৌদি। আমি চল। তোমরা কত ভালো, তোমাদের জীবন কত সুন্দর। সিদ্ধার্থ, তুমি আমার ছোট ভাইয়ের মতো বৌদি। তোমাদের পাশে থাকলে আমি বড় ভালো থাকি ভাই। বৌদি, যা আমার বাড়িতে নেই। শান্তিহীন সংসারে নারীর হাসি হারিয়ে যায়, চোখে জমে অশ্রুর ধারা, আর দুনিয়ার সব সুখ তখন ম্লান হয়ে জীবন এক বদ্ধ কারাগারে পরিণত হয়। বৌদি, আমি বুঝি তোমার মনের যন্ত্রণা, আমি বুঝি বৌদি। তাই তোমাকে বলছি, তুমি আমার বৌদি নাও, আজ থেকে তুমি যে আমার দিদি। দিদি? হ্যাঁ, দিদি হয়ে এমনি করে চিরটা কাল আমার পাশে থেকো। আর তোমার যখন প্রয়োজন পড়বে তোমার এই ভাইটাকে একটা বারের জন্য তুমি আমাকে স্মরণ করো বৌদি, আর আমাকে আশীর্বাদ করো। তোমার এই ভাই যেন বিপদগ্রস্ত মানুষের পাশে উপকারের অঞ্জলি নিয়ে দাঁড়াতে পারে বৌদি, উপকারের অঞ্জলি নিয়ে দাঁড়াতে পারে। ঈশ্বরের কাছে কামনা করি ভাই বৌদি, তোমাদের জীবন বড় সুখের হোক। তোমাকে প্রশংসা করার আমার কোনো ভাষা নেই বৌদি। আমার দেয়া শুভেচ্ছা আর অগ্রিম অভিনন্দন তোমাকে উজাড় করে দিলাম বৌদি। হ্যাঁ, অনেক অনেক অভিনন্দন। বৌদি, অভিনন্দন নয়, প্রশংসা নয় কোনো সংবর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভ কামনা। অভিনন্দন নয়, প্রশংসা নয় কোনো সংবর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভ কামনা। অভিনন্দন নয়, প্রশংসা নয়। তোমাদের কাছে চিরদিনই আমার শিল্পী মনের তোমাদের কাছে চিরদিনই আমার শিল্পী মনের তোমরা প্রেরণা দিয়ে করেছ মুখর, তোমরা প্রেরণা দিয়ে করেছ মুখর আমার নীরব চেতনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভ কামনা। অভিনন্দন প্রশংসা নয় কোনো সংবর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভ কামনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভ কামনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভ কামনা। তাহলে আর দেরি করো না ভাই, চেতনা জাগরণের খবর লিখতে পাশের গ্রামে এখনই চলে যাও। যে আজ্ঞে রানী সাহেবা, মানবতার কলম ধরে জনগণের কাগজে সভ্যতার খবর লিখতে ওই সাংবাদিক চলল পাশের গ্রামে।
বিলাস দেখছি জাল ভালোই বিছিয়েছে। যারা প্রতিবাদ করে সেই যুব সমাজটাকে হাত করে নিয়েছে বড় আগেই, যাতে তারা প্রতিবাদ করতে না পারে, যাতে তারা মেরুদণ্ডহীন হয়ে পড়ে। কিন্তু আমি বিলাসকে খুব ভালো করে চিনি। এত কিছুর পিছনে নিশ্চয়ই লুকিয়ে আছে ওর কোনো প্ল্যান। এই গ্রামের নিষ্পাপ মানুষগুলো যত ওকে বিশ্বাস করছে, ওর অবিশ্বাসের ফোনাটা তত মাথা দোলাচ্ছে। কে জানে কার ভাগ্যে আছে সেই ছোবল। তাই তো বলছি, সাবধান মানুষের দল, চক্রান্তের চোরা স্রোত এগিয়ে আসছে। সাবধান, খুব সাবধান। স্বপনদা, তুমি আমাকে একটু সাহায্য করবে? কি করতে হবে? কথাটা বলতে না আমার তোমাকে ভীষণ ভয় করছে স্বপনদা। কেন, কি এমন কথা যেটা আমাকে বলতে ভয় পাচ্ছিস? তুই হয়তো জানিস না, ওই শালার বস যখন তোকে নিয়ে ছিনিমিনি খেলে তখন আমার ভীষণ রাগ হয়, কারণ আমি যে তোকে মনে মনে ভালোবাসি। এ কি স্বপনদা, এই কথা তো তুমি আমাকে এতদিন বলনি। ওই শালা যে ছোটবেলা থেকে আমাকে অনেক কিছু দিয়েছে, তাই তো কিছু করতে পারছি না। যাগো সব কথা, এখন বল কি করতে হবে? স্বপনদা, এই বিলাস বর্মনের কাছ থেকে আমাকে পালিয়ে যেতে একটু দূরে কোথাও তুমি সাহায্য করবে স্বপনদা? আমি আর যন্ত্রণাগুলোকে সহ্য করতে পারছি না স্বপনদা। মাঝে মাঝে আমার মনে হয় আমি যেন একটা আবর্জনা রাস্তা কূপে হারিয়ে যাচ্ছি স্বপনদা। বুঝতে পারছি এখানে ভীষণ দুর্গন্ধ, কিন্তু আমি কেমন করে এখান থেকে পালিয়ে যাব আমাকে একটু বলে দাও। চুপ, একদম চুপ। সবাই এক্ষুনি এখানে এসে পড়বে, আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে। আর কত সাবধানে থাকবো? কেন হরকেন্দ্র? আর বিলাস বর্মনের চাকরিগিরি করতে আর ভালো লাগে না। কি করব, টাকার কথা ভেবেই অনেক কিছুই মেনে নিতে হয়। যেমন আজকের কথা ধরো, সকাল থেকেই আমার বাঁ হাতের তালুটা কেমন চুলকাচ্ছে। মানে টাকা আসবে, কিন্তু কিভাবে আসবে সেটা বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না হরে কৃষ্ণ। ও, আপনারা এসে গেছেন? ও কে? স্বপন? ও, আমি ভাবলাম বুঝি টাকা এলো। তা কি ব্যাপার বলো তো স্বপন? বিলাসবাবু সকালবেলা ফোন করে আমাদের এখানে মানে হাটখোলার বাজারে ডেকে পাঠালো কেন? তা বলতে পারবো না, তবে আমাদের দুজনকে বলেছে এখানে অপেক্ষা করতে। ওই শালা নিশ্চয়ই কোনো চক্কর আছে। কিন্তু ভাই, আর কতদিন এইভাবে বিলাসবাবু চক্কর কাটবো বলতে পারো? তুষার বাবু, এই হাটখোলা বাজারে কি এমন কাজ হতে পারে? আমার মনে হয় হরে কৃষ্ণ এখানে ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা আছে। কি বলেন বাবু? চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না তুমি। মাঝে মাঝে নিজের অবচেতন মনটায় খুব ঘেন্না হয়। মনটাকে জাগিয়ে বলি, এসব কি করছিস তুই? এই এই খাকি পোশাকটা তোর মানায় না, খুলে ফেল, খুলে ফেল এই পোশাক। তোর মাথায় অশোক স্তম্ভ মানায় না, তোর মুখে সত্যমেব জয়তে মানায় না, তোর কোমরে দুর্নীতি দমন করার অস্ত্র মানায় না। তুষার বাবু, ঘুমটা ভেঙে যায় স্বপন। চেতনাহীন কপালে জমা হয় দুশ্চিন্তার ঘাম। আজ আপনার কি হয়েছে বলুন তো স্যার? আজকে কিরকম সৎ মার্কে কথা ওড়াচ্ছেন? তুষার বাবু, একটা সুস্থ জীবনের স্বপ্ন কলেজ লাইফে আমিও দেখতাম। হ্যাঁ, দুনিয়া পাল্টে গেছে। চুরি, ছিনতাই, ডাকাতি করে আপনার ব্যাংকে যদি কোটি কোটি টাকা থাকে, তাহলে সমাজ আপনাকে সম্মান করবে। ঠিক বলেছ। সেই জন্যই তো আমার ন্যায় নীতি কর্তব্যগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। কলিযুগে আর ওগুলোকে বার করতে যাবেন না, তাহলে কিন্তু বিপদে পড়বেন। হ্যাঁ, আরে বাবা, আমার কথা শুনে আপনারা চমকে যাচ্ছেন কেন? আমার কাজটা তো খুবই সিম্পল। আরে আমি তো আপনাদের মতোই স্যারের কথা মতোই কাজ করছি। সে তো বুঝলাম, কিন্তু প্রকাশ্য দিবালোকে হাটখোলায় কি কাজ সেটাই তো বুঝতে পারছি না। আমার কাজটা কিছুই না, স্যার যা বলেছে সেটাই করা, মানে ফুলকিকে এখানে ডেকে নিয়ে আসা। সেটা বুঝলাম, কিন্তু কাজটা কি, হবেটা কি? এখানে খেলা হবে। সতের সাথে অসতের খেলা। এই জানেন তুষার বাবু, হ্যাঁ, এতদিন এই ভগবানপুর গ্রামে আমি অন্যায় কাজ করেছি, মানুষকে মানুষ বলে মনে করিনি। কি বলছেন? কি ঠিকই বলছি। আজ তাই আমার বড্ড অনুশোচনা হচ্ছে। নাটক বন্ধ করো বিলাসদা। রান্নাঘরে আর যাবো না, বেড়াল বলে দুধ খাবো না। নাটক নয় ফুলকি, নাটক নয়। তাই তো সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করবো বলে এই হাটখোলাতে আমি সবাইকে ডেকেছি। এই হাটখোলার মাঠে চারিদিকে সবাই বাজারে হাট করছে। এখন আমি যা করবো সব সবাই সামনেই করবো। শুনছো? শুনছো তোমরা? কেউ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে না।
এখানে কেউ কেউ মাথা নিচু করে থাকবে না, এখন কেউ মুখ ঘুরিয়েও নেবে না। আমি আমি আজকের এখানে যা করব, আজকের এই অপরাধী বিলাস বর্মন আজকে সবার সামনে স্যারেন্ডার করবে। আমি কিন্তু তোমাকে এখনো বিশ্বাস করতে পারছি না বিলাস দা। জানি, আর এও জানতাম আমি ফোন করলে তুমি এখানে আসতে না, তাই তো আমি অপরাজিতাকে দিয়ে ফোন করিয়েছি। ইয়েস স্যার, আমি আপনার কথা মতো প্রথমে তো ফোনটা করতে একদম মন সায় দিচ্ছিল না, কারণ আমি ভাবছিলাম এর মধ্যে নিশ্চয়ই কোনো চক্রান্ত লুকিয়ে আছে। কিন্তু এখন তো দেখছি খুবই ভালো। দেখেছো ফুলকি, আমি তোমাকে বললাম না যে স্যারের কোনো চক্রান্ত এখানে লুকিয়ে নেই, তুমি এখানে আসতেই পারো নিশ্চিন্তে। কি মিনে গেল আমার কথাগুলো? আসলে বিলাস দা আমার দাদার মতো, তাই আমিও চাই আর 5 জন মানুষের মতো উনি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক। তাই দাদা যদি নিজের ভুল বুঝতে পেরে অন্যায় স্বীকার করে নেয়, বোন হিসেবেতে আমি খুশি হবই। আমি বলছি বিলাস দা, তুমি যদি সত্যি সত্যি ওই অন্যায় স্বীকার করে সারেন্ডার করো, তাহলে আমি কথা দিচ্ছি আমি নিজে এসপি সাহেবের কাছে ছোটাছুটি করে যাতে তোমার শাস্তি কম হয় সেই ব্যবস্থা আমি করব। না না না, ও সব কিছু করতে হবে না, শুধু শুধু পারিস তো রাখি পূর্ণিমার ভাইফোঁটার দিন জেলে এসে একবার সঙ্গে আমার সঙ্গে একবার অন্তত দেখা করে যা। বিলাস দা, স্বপন, তোকেও আমার সাথে স্যারেন্ডার হতে হবে। আমি কেন স্যারেন্ডার করবো? আমি আজ পর্যন্ত যা কিছু করেছি আপনার কথাতে করেছি। আজও আমার কথা মতো তুই স্যারেন্ডার করবি। নিন তুষারবাবু, আমাকে অ্যারেস্ট করুন। হ্যান্ডকাপ আনিনি স্যার। আনবেন কেন? আজকালকার দিনে আপনাদের মতো অসাধু পুলিশ অফিসারেরা আসামির বাড়িতে হ্যান্ডকাপ নিয়ে যায় না, নিয়ে যায় ফাঁকা মানি ব্যাগ। ঠিক বলেছিস ফুলকি, উনি তো আমাকে অ্যারেস্ট করতে পারেন না, কারণ উনিও তো আমাদের মতো সমান দোষী। হ্যাঁ, স্যারের মতো আপনাকেও যে সারেন্ডার করতে হবে। এই না, আমরা হলাম কি হরে কৃষ্ণ মানে পুলিশ। কি এলো করেছে, আমরা স্যারেন্ডার করব। হ্যাঁ করবেন, চিরকাল আমাদের ঘুষকে আমরা অন্যায়কে সাপোর্ট করে গেছেন, আর তাই উচিত আমরা প্রথমে স্যারেন্ডার করা। ঠিক আছে ঠিক আছে, ওসব করতে হবে না। দোষ যখন আমরা তিনজনেই করেছি, তিনজনেই স্যারেন্ডার করব, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু কে প্রথমে স্যারেন্ডার হবে সেটা ঠিক করবে ফুলকি। আমি? হ্যাঁ হ্যাঁ, তুই অপরাজিতা তোর চোখে কাপড় বেঁধে দেবে, আর ওই ছোটবেলায় যেমন কানামাছি খেলতিস না, এই কানামাছি খেলার মতো তুই খেলবি। খেলতে খেলতে যাকে প্রথম ধরবি সেই অ্যারেস্ট হবে প্রথম। কি রাজি তো? ইয়ে মানে আমি 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 রাজি। ব্যাস। অপরাজিতা, ইয়েস স্যার। তুমি এক কাজ করো, তুমি ওর চোখে কালো কাপড় বেঁধে দাও। হ্যাঁ, আপনার কথা মতো কালো কাপড়টা আমি নিয়েই এসেছি। হ্যাঁ হ্যাঁ, ব্যাস। স্যার, হয়ে গেছে আপনার কথা মতো চোখে কালো কাপড় দেওয়া। আচ্ছা, এবার সে তো- আপনি খেলা শুরু করতে পারেন। হ্যাঁ, খেলা শুরু করবো, কিন্তু তার আগে এক কাজ করো, শোনো শোনো শোনো, তার আগে কাজ করো, তুমি একটা বাজার থেকে মিনারেল ওয়াটার কিনে নিয়ে এসো। Okay, sir. কারণ এই গরমের মধ্যে ফুলকির খেলতে গিয়ে যদি এই তেষ্টা পেয়ে যায়। আর এক কাজ করো, এই গোবিন্দকে সঙ্গে নিয়ে যাও, কেমন? চলে আসুন গোবিন্দ বাবু। ঠিক আছে, চলো। কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো, কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো, কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো, কানামাছি ভো ভো তাকে ছো, কানামাছি ভো ভো যাকে পাবি তাকে। এই ধরেছি। প্রথমে আমাকেই ধরলি? ধরেই যখন ফেলেছি তখন তুমি প্রথম ধরা আমি দাও। তো কবে থেকেই ধরা দিতে চাইছি, এবারে তুমি আমাকে ধরতে দাও। তার মানে এখন বলো তুমি কি করবে? নিজে ওই পোশাকটা খুলবে না আমি খুলে দেবো? এই শোভন, ধর! বুঝলেন তুষার বাবু, আগেকার দিনে ভিলেনরা প্রচুর খাওয়া দাওয়া খেত তো, তাই তাদের শক্তি খুব বেশি ছিল। এখনকার দিনে এই ভেজাল খেয়ে খেয়ে আমাদের অবস্থা একদম খারাপ, তাই অ্যাসিস্ট্যান্ট লাগে, বুঝতে পেরেছো? ঝটপট করো না ফুলকি, এতে তোমার হাত পা ব্যথা হবে, আমাদেরও সময় লাগবে। এসব কাজ একটু শান্তিতে করতে দাও। এই যে তোমরা দাঁড়িয়ে কি দেখছো? একটা নরপশু, একটা জানোয়ার তোমাদের গ্রামের মেয়ের সম্মানে হাত দেবে, আর তোমরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছো। তোমরা কি মানুষ?